স্বাগতম ভিউয়ার্স। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর যেটা আছে কবিতা অন কিলিং এ ট্রি। It has been written by an Indian writer named G. Patil. G. Patil is an Indian poet, playwright and artist. তিনি ছিলেন একজন ভারতীয় কবি, প্লেরাইট, নাটক লিখতেন অ্যান্ড আর্টিস্ট। তিনি একজন আর্টিস্টও ছিলেন, শিল্পকার। অ্যান্ড হি লিভড ইন মুম্বাই, এবং তিনি মুম্বাইয়ে থাকতেন। আর তার সঙ্গে কি প্র্যাকটিস করতো? প্র্যাকটিসিং জেনারেল ফিজিশিয়ান, মানে সাধারণ একজন ডাক্তারি যে ডিগ্রি, সেই ডাক্তারি ডিগ্রিটা সে প্র্যাকটিস উনি করতেন। আর হি হ্যাজ ট্রান্সলেটেড দ্য গুজরাটি রাইটিং আখো, গুজরাটি পোয়েট, গুজরাটের একটা পোয়েট আখো, এই কবিতাটাকে উনি ট্রান্সলেট করেছিলেন। তারপরে চলুন দেখি আবার কি বলা আছে ওনার সম্বন্ধে। একটু ইন্ট্রোডাকশন ফার্স্ট পড়বো আমরা, ইন্ট্রোডাকশনটা খুবই শুরু করবো। হি ওয়াজ বর্ন ইন 18th আগস্ট, আগস্ট মাসের 18 তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 ইন মুম্বাই, মুম্বাই 1940 সালে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে পড়াশোনা করেছিলেন, এবং তারপরে চলে গেছেন গ্র্যান্ড মেডিকেল কলেজে ইন মুম্বাই, যেটা মুম্বাইতে অবস্থিত। প্যাটেল ইজ নোন টু হ্যাভ বিন ওয়ার্কড ইন ডিফারেন্ট ফিল্ড লাইক মেডিকেল প্রফেশন, বিভিন্ন ফিল্ডে তিনি কাজ করেছেন। মেডিকেল প্রফেশনে কাজ করেছেন, আর্টের মেডিকেল ফিল্ডে কাজ করেছেন, আর্টের ফিল্ডে কাজ করেছেন, অ্যান্ড ফিল্ড অফ লিটারেচার, সব থেকে বড় কথা তিনি সাহিত্যের জগতেও কাজ করেছেন। He has written so many poems, so many play, so many short stories also. His poetry works include, যদি বলে কয়েকটা তার কবিতার নাম বলো, মানে তিনার এই কবিতা বাদে, জিপ প্যাটেলের অন কিলিং এ ট্রি কবিতাটার বাদ দিয়ে আরো দুটো একটা কবিতা জানো তার লেখা? এমসিকিউ যদি দেয় সেটা আমাদেরকে বলতে হবে। কি আছে? ইভিনিং, ইভিনিং বলে তার একটা কবিতা আছে। তারপর আছে ফরেন্সিক মেডিসিন, এটা একটা আছে কবিতা। তা আছে ফ্রম বোম্বে সেন্ট্রাল, ফ্রম বোম্বে সেন্ট্রাল, ওল্ড ম্যানস ডেথ, এগুলো সব ফ্রম বোম্বে সেন্ট্রাল, ওল্ড ম্যানস ডেথ, অন কিলিং এ ট্রি, এগুলো সব এক একটা তার কবিতা। হি হ্যাজ বিন কন্ডাক্টিং এ পোয়েট্রি ওয়ার্কশপ ইন ঋষি ভ্যালি স্কুল, ঋষি ভ্যালি স্কুল বলে একটা স্কুল ছিল, সেখানে কি করছিল? পোয়েট্রির উপর একটা ওয়ার্কশপ করছিলেন, কবিতার উপর একটা ওয়ার্কশপ। প্যাটেল অলসো এডিটেড এ কালেকশন অফ পোয়েট্রি, প্যাটেল এডিট করেছিলেন একটা কালেকশন অফ পোয়েট্রি, বিভিন্ন পোয়েট্রিকে তিনি এডিট করেছিলেন, এডিটর ছিলেন। দ্যাট ওয়াজ পাবলিশড ইন 2006, 2006 সালে সেগুলোকে, যেগুলো এডিট করেছিলেন উনি 2006 সালে, সেগুলো আবার সেগুলো পাবলিশ করা হয়েছিল। অ্যান্ড হি রোট প্লেজ, তিনি নাটক লিখেছিলেন, বলতে বর্তমান তার কয়েকটা লেখা নাটকের নাম বলো। প্রিন্সেস, তার একটা বিখ্যাত নাটক হলো প্রিন্সেস। আর কি আছে? সাভাকসা, SAVAK, সাভাকসা, এর একটা নাটক। অ্যান্ড মিস্টার বাহরাম, এটা আর একটা নাম। অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে হিজ ফার্স্ট শো ওয়াজ হেল্ড ইন মুম্বাই ইন 1966, তার প্রথম আর্টিস্টের আর্ট প্রদর্শনটা কোথায় হয়েছিল? 1966 সালে মুম্বাইতে হয়েছিল। Later on, he participated in several shows in France. তারপরে মুম্বাই থেকে উনি পার্টিসিপেট করেছিলেন আর্টের যে সমস্ত কাজকর্মগুলো চলেছিল, শিল্পী হিসেবে যে সমস্ত কাজগুলো করেছিল, বিদেশেও করেছিল, ইভেন ইন ফ্রান্স, লন্ডন এটসেট্রা, নিউ ইয়র্ক, জেনেভা, এই সমস্ত জায়গাগুলোতে উনি পার্টিসিপেট করেছিলেন। হিজ কালেকশন অফ পোয়েম বডি অ্যান্ড মিরর্ড মিররিং, তার এক প্রস্ত কবিতা ছিল, কবিতাটার নাম কি? কবিতা গুচ্ছের নাম, বইটার নাম বডি অ্যান্ড মিররিং, 1991 সালে যেটা পাবলিশ হয়েছিল। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, আর একটা কবিতার নাম হচ্ছে তোমার হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, যেটা পাবলিশ হয়েছিল 1976-এ, 1976 সালে।
আর এই কবিতাটা gave him great recognition in the field of literature. When he completed writing this poetry namely How Do You Withstand, it gave him fame, name, etc. in the field of literature. সাহিত্যের জগতে তার নাম করে দেওয়া, মানে তার সুনাম ছড়িয়ে পড়েছিল এই কাজটা করার পরেই। তাহলে আমরা জিপ প্যাটেল সম্বন্ধে যেটা জানলাম, তিনি মুম্বাইয়ের বাসিন্দা। মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করতে, তারপরে গিয়েছিল সেন্ট্রাল তোমার গ্র্যান্ড মেডিকেল কলেজ, ওখানে গিয়েছিল। তারপরে তিনি অনেক বইও লিখেছেন, কোনো কিছু কবিতাও ছিল। কবিতাগুলোর নাম হচ্ছে, আমি বলে দিলাম, ইভিনিং, ফরেনসিক মেডিসিন ফ্রম বোম্বে সেন্ট্রাল, ওল্ড ম্যানস ডেথ, অন কিলিং এ ট্রি, এই সমস্ত জিনিসগুলো আছে। আবার প্লে, কয়েকটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে প্রিন্সেস, আচ্ছা সাবাকশা অ্যান্ড মিস্টার বাহরাম, এই সমস্ত জিনিসগুলো ওনার সম্বন্ধে জানতে পারলাম। অ্যান্ড ইন দ্য ফিল্ড অফ পোয়েট্রি হি বিকেম ফেমাস when he completed his writing How Do You Withstand in 1976, 1976 সালে, যেটা উনি পাবলিশ করেছিলেন। চলো সরাসরি আমরা চলে যাব কবিতার মধ্যে, বেশি এলাবোরেট করব না। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, ইনি এখানে বলেছেন যে ইট মিনস অক্সুলারি, ইট মিনস, এখানে ইট কথাটার মানে ইট মিনস আ ট্রি, নট অক্সুলারি। এ ট্রি টেক্স মাচ টাইম। আবার ঘুরিয়ে বলতে গেলে একজন মানুষের বা অন্য কোনো ব্যক্তির বা কোনো প্রাণীর অনেক সময় লাগে, মাচ টাইম, কি করতে? টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে। কারণ একটা গাছকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া অত সহজ কাজ নয়। কেন? কারণ কি? এই ইটগুলো, এগুলো ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দ্যাট বলে আর কি। জাস্ট ইন অর্ডার টু ইন্ট্রোডিউস সামথিং, ইট অর দ্যাট ইজ ইউজড, দ্যাট ইজ কল্ড introductory or introducing that or it. But it takes much time. এখানে it refers to the people of this universe, অথবা it refers to the blowing of the people of this universe. It refers to the attack of the animals of this universe. হতে পারে, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীও হতে পারে। মাছ টাইম, অনেক সময় লাগে। মেনলি এখানে আমরা মানুষ ধরে নেবো। একটা মানুষের একটা গাছ মারতে গেলে অনেক সময় লাগে। একটা গাছ মারা কত সহজ কথা নয়। এখানে গাছ কথাটাকে দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে, দিস ইজ অ্যালিগরিক্যাল। পরে সেটা বলছি আমরা, পার্ট 2 এতে বলবো। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। লাইনটা দাগ দেন, ভেরি ইম্পর্টেন্ট ফর SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, শুধুমাত্র একটা নাইফ, ছুরির খোঁচা, আলতো করে সিম্পল একটা খোঁচা দিলেন, তার ফলে গাছ মরে যাবে। কি হবে? উইল ডু ইট। ইট উইল নট বি এবল টু কাট ডাউন a tree, একটা ট্রি গাছকে কাট ডাউন, or it will not be able to kill a tree only with a mere only with a mere jab of the knife, একটা ছুরি দিয়ে সামান্য ছুরিকাঘাত করার ফলে একটা গাছকে মারা যাবে না। কারণ কি উনি দেখাচ্ছেন, কারণ হিসেবে তিনি বেশ কিছু তুলে ধরেছেন। রোদ, ঝড়, জল, ঝঞ্ঝা যারা সহ্য করে, পরেটা বলছি আমি, চলুন দেখি। কারণ ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা বেড়েছে স্লোলি, ধীরে 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 ধীরে, স্লো বাট স্টিল উইন্স দ্য রেস, আস্তে 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 কনজিউমিং দ্য আর্থ, মৃত্তিকা থেকে রস, মৃত্তিকা থেকে পুষ্টি, জল, বাতাস, এগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে বেড়েছে, তাই ও কত সহজে মারা যাবে না। যেটার বৃদ্ধি যত দ্রুত, যেটা তার ক্ষতিও ধ্বংসও তত অনিবার্য। হঠাৎ করে দেখবেন আকাশে উঠে গেছে চাঁদ, ছিল না একটু আগে, আবার দেখবেন হঠাৎ করেই সেটা শেষ হয়ে গেছে। সেজন্য যে জীবনের ক্ষেত্রে এটা আমাদের প্রযোজ্য, যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এই নিয়মটাকে আমরা মেনে চলবো। তাড়াহুড়ো করে কোনো কাজ করবো না, আস্তে 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 কাজ করে এগিয়ে যাব। আল্লাহ চাইলে আমরা টিকে যাবো, উপরওয়ালা চাইলে আমরা আমাদের নিজের পজিশনের মধ্যে ঠিক থাকতে পারবো। ইট ইজ গ্রোন স্লোলি, আস্তে আস্তে বেড়েছে, কনজিউমিং দ্য আর্থ, মাটির রস, মাটির মৃত্তিকার খনিজ পদার্থ, এগুলো কনজিউম মানে খেতে 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 সে বড় হয়েছে। Consuming the earth means the material hidden in the earth, the ingredients which is necessary for a tree under the earth. মাটির নিচে যে সমস্ত জিনিসগুলো থাকে, খনিজ পদার্থ, জল, লবণ, এই সমস্তগুলো যেগুলো সব ও খেয়ে খেয়ে মানুষ হয়েছে। স্লো, আস্তে আস্তে ধীরে ধীরে, হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো হয়ে যায়নি। স্লোলি রাইজিং আউট অফ ইট মিনস আর্থ,
এবং বেড়ে উঠেছে কোথা থেকে? পৃথিবী থেকে। মাথা তুলেছে, প্রথমে বীজটা ছিল, তারপর অঙ্কুর বেরিয়ে গেছে, অঙ্কুর থেকে দুটো পাতা বেরোলো, এইভাবে ছড়িয়ে পড়েছে, কনজিউমিং দ্য রাইজিং আউট অফ ইট, এবং পৃথিবীর মাটি থেকে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, খেয়েছে মাটির টুকরো। ক্রাস্ট মিন দ্য ফুড হিডেন ইনসাইড দ্য আর্থ, or the ingredients hidden inside the earth, মানে মাটির মৃত্তিকার মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো আছে, খাদ্য হিসেবে যেগুলো ব্যবহার করে গাছেরা, সেগুলোকে খেয়ে খেয়ে সে বড় হয়েছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, অ্যাবজর্ব মানে শুষে নেওয়া, অ্যাবজর্বিং চুষে নেওয়া, কি নিয়েছে? ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর সূর্যের কিরণকে সে নিজের মধ্যে, তেজকে মানে অপরের তেজকে, সূর্যের তেজটাকে নিজের মধ্যে সঞ্চয় করে রেখেছে। লাইক ইনভার্টার, ইনভার্টার যেমন তার মধ্যে কারেন্ট হিসেবে সঞ্চিত করে রাখে নিজের শক্তিটাকে, ঠিক সেই রকম ভাবে ইনভার্টারের মতো নিজের মধ্যে শক্তি সঞ্চয় করেছে। কোথা থেকে পেয়েছে এই পাওয়ারটা? দিস লাইট হ্যাজ বিন ডেলিভারেড টু, হ্যাজ বিন গিভেন বাই দ্য সান টু দ্য ট্রি, গাছকে দেওয়া হয়েছে আলো, আর সেটা সেই আলোগুলো, সেই আলোর তেজ, আলোর রশ্মি, আলোর কণা, সূর্যের ফোটন কণা, এই সমস্ত নানা রকমের কণাগুলোকে সে নিজের মধ্যে সঞ্চিত করে রেখে নিজেকে একটা গোলা বারুদ হিসেবে তৈরি করে রেখেছে, অত সহজে মারা যাবে না। ইয়ার্স অফ সানলাইট, ইয়ার অ্যান্ড ওয়াটার, বছরের পর বছর রোদ, ঝড়, জল, বাতাস, এগুলো সে ভোগ করেছে। অর্থাৎ প্রতিকূল অবস্থা, প্রতিকূলতা, অর্থাৎ প্রতিকূল এবং অনুকূল দুটো অবস্থাই সে ভোগ করেছে। এইভাবে ধাক্কা খেতে খেতে মানুষ হয়েছে, তাই এত সহজে মারা যায় না। তাই মানুষরাও তাই, যারা জীবনে ধাক্কা খেতে 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 বড় হয়েছে, তাদেরকে মারা অত সহজ জিনিস নয়। আল্লাহ পাক যখন রাখবে তখন সবাইকে মরতে হবে, কিন্তু তাদেরকে সহজে কোনো ব্যক্তি যদি মেরে দেবো বলে, সেটা তার তকদিরে না থাকলে কোনোদিন সে মরবে না। And out of its leporosite, out of its leporosite, দাগ দেন লাইনটা, স্প্রাউটিং লিভস, লেপোরাস মিন্স কুষ্ঠ রোগাক্রান্ত, মানে তার গায়েতে কুষ্ঠ রোগের মতো দাগ। লেপোরাসাইট মিন্স ট্রি বার্ক হুইচ ইজ প্রবাবলি রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। রাফ গাছের ট্রি বার্ক, গাছের ডালগুলো যেগুলো হচ্ছে রাফ, এবড়ো খেবড়ো হয়ে থাকে, অ্যান্ড ইটস লিভস অ্যান্ড ইটস তোমার লেপোরাসাইট আর কি থাকে, অ্যান্ড হ্যাজ মার্কস, এবং যে গাছে এরকম দাগ থাকে, ফাটা 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 ফাটা, অর্থাৎ গায়ের যে ছালগুলো আছে সেগুলোর কথা বলছে, গাছের ডালের। এটা থেকে কি হয়? গাছের সেই ডাল থেকে সেই ছালগুলো ভেদ করে কুষ্ঠরোগীর শরীর থেকে ভেদ করে যেমন নতুন চামড়া গজায়, নতুন দিন আসে, নতুন আলো দেখতে পাওয়া যায়, মুখ থেকে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, ঠিক যেমন আবার তার ভালো হয়ে গেছে চামড়া সরে গিয়ে নতুন চামড়া গজায়, ঠিক ওই রকম তার শরীর থেকে বেরিয়ে আসে, গাছের শরীর থেকে কি স্প্রাউটিং, অর্থাৎ অঙ্কুরিত হয়, লিভস মানে পাতা, গাছের পাতা কি হয়? বেরিয়ে আসে, আর সেখান থেকেই তৈরি হয়ে যায় বৃহৎ প্রকাণ্ড একটা বট গাছ, সেখান থেকে তৈরি হয় বৃহৎ প্রকাণ্ড একটা আম গাছ। এইভাবে গাছগুলো বেড়ে ওঠে, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা রোদ, জল, হাওয়া, বাতাস এগুলো খেয়ে খেয়ে বেড়ে উঠেছে, তাই এদেরকে সহজে মারা সম্ভব নয়। জীবনের মধ্যেও আমাদের এটা প্রতিফলিত হতে পারে, এটাও আমরা দেখতে পারি, দুরকম মিনিং আনতে পারি আমরা ব্যাখ্যার মধ্যে। যেটা হলো এই যে মানুষটা যেটা ধাক্কা খেতে 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 বড় হয়েছে ছোটবেলা থেকে, এর সহ্য সহনশীল ক্ষমতা যতটা হবে, অন্যজনা যে আদরের ঘরের দুলাল অর্থাৎ সোনার চামচ মুখে দিয়ে মানুষ হয়েছে, he will not be able to cope up with the situation, adverse situation, মানে সে যে বিপরীত অবস্থা যখনই আসবে তখন সে অ্যাডভার্স সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবে না, বা এটা অসম্ভব হয়ে পড়বে তার পক্ষে। তাই আমাদেরকে উই হ্যাভ টু ওয়েলকাম দ্য রিস্ক ইন আওয়ার লাইফ, উই হ্যাভ টু ফাইট any situation which is behind, which is in front of us. We have to be ready to struggle every moment. We have to be prepared every moment to fight against the universe, in order to exist in this mundane world. এই পৃথিবীতে থাকার জন্য আমাদেরকে যুদ্ধ করার জন্য নিজের বেগটাকে, তেজটাকে ধরে রাখতে হবে। আর কি করতে হবে? মানে ঝড়, জল, দুঃখ, দুর্দশা, এই ঝড় জল, আউট অফ ইটস ইয়ার, ওয়াটার, সানলাইট, এগুলোর মধ্যে দিয়ে কি বলা হয়েছে? যে ভালো খাবার সে খেয়েছে, আবার তার ভালো জিনিস তার শরীরের মধ্যে ঢুকেছে, আবার খারাপও হতে পারে। এটা জীবনে আবার তাকে কখনো রোদে পুড়েছে, কখনো জলে ভিজেছে, এরকম রোদে পোড়া, জলে ভিজা, বাতাসে তরতাজা হওয়া, এই তিনটে জিনিসের কথা পর আসছে। তার মানে জীবনে লাইফ ইজ নট এ বেড অফ রোজ, রাদার ইট ইজ ফুল অফ ইট ইজ এ মিক্সচার অফ জয় অ্যান্ড সরোজ, বরঞ্চ এটা মিক্সচার একটা দুঃখ এবং আনন্দের। সেই জন্যে
আমাদেরকে এটার জন্য প্রিপারেশন থাকতে হবে, প্রিপারেশন নিয়েই রাখতে হবে যে এক্ষুনি বিপদ হতে পারে বা আমাদের দুঃখ আসতে পারে। সেই দুঃখতে ভাঙলে হবে না বন্ধু। চলুন আমাদেরকে জীবনের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে, জীবনের জন্য কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করি, তারপর বাকিটা আল্লাহ পাক তৌফিক যা জুড়ে দেবে সেটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আর আমার কথাকে বোঝার তৌফিক দান করুক, আমাকেও বোঝার তৌফিক দান করুক, আপনাদেরকেও বোঝার তৌফিক দান করুক। ভুল ত্রুটি মার্জনীয়, ভুল ত্রুটি হলে সংশোধনের দৃষ্টিতে দেখবেন এবং ক্রিটিক্যালি দেখবেন, সেটাকে ধরিয়ে দেবেন, আর আগামীতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এ বলে আমি সংক্ষিপ্ত কবিতার ডেসক্রিপশন পার্ট 1টাকে শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুখে থাকবেন।